সময়টা তখন বিশ্বযুদ্ধের। হঠাৎ করেই এক আমেরিকান ক্যাম্পে এক এক করে সৈন্যরা মরতে শুরু করে, কিন্তু তারা কেন আর কিভাবে মারা যাচ্ছে সেটা কেউ জানতে পারছিল না। তাহলে এই গভীর জঙ্গলে তাদেরকে কে মারছিল? এই রহস্য ভেদ করতেই একজন ফাদারকে একটা রেস্কিউ টিমের সাথে পাঠানো হয়। শত্রুর সন্ধান করতে এসে তারা এমন কিছু সত্যের সম্মুখীন হয় যার জন্য তারা মোটেই প্রস্তুত ছিল না। তো চলুন আর দেরি না করে আমাদের আজকের গল্পটা শুরু করা যাক। গল্পের শুরুটা হচ্ছে 1945 সাল থেকে। শুরুতে আমরা দেখতে পাই একটা ঘন জঙ্গলের মধ্যে আমেরিকান সেনাবাহিনী একটা ক্যাম্প বসিয়েছে। সেখানে দুটো আমেরিকান সৈন্য জিপে করে কিছু ক্রেট নিয়ে আসে। বেশ হাসাহাসি করতে করতেই তারা সেগুলো নামাচ্ছিল আর ভেতরে নিয়ে যাওয়ার কথা ভাবছিল, কিন্তু হঠাৎ করে একটা অদ্ভুত আর ভয়ানক ঘটনা ঘটলো। একজন সৈন্য দেখলো গেটে ডিউটিতে থাকা সৈনিকটা বসে বসে ঘুমাচ্ছে, কিন্তু যখন ওর কাছে যায় তখন যা দেখে তাতে তো ওদের আত্মা উড়ে যাওয়ার জোগাড়। কেউ একজন ওকে একেবারে নির্মমভাবে খুন করেছে, ওর মুখটা ছিঁড়ে খুঁড়ে ফেলেছে। ওরা তো কিছুই বুঝতে পারছিল না কি হচ্ছে। ওরা ঠিক তখনই আবিষ্কার করে একটা ওয়ারওলফ সেখানে এসে হাজির হয়েছে, আর কিছু বোঝার আগেই সেই ওয়ারওলফটা বাকি সৈন্য দুজনকেও খুব ভয়ানকভাবে টুকরো টুকরো করে মেরে ফেলে। এরপর সিনটা সোজা চলে যায় লন্ডনে। সেখানে আমরা দেখি একটা বারে একজন ভ্যাম্পায়ার মদ খেতে এসেছে। বারের মালিক মার্ফি, সে কিন্তু সাধারণ কেউ নয়। সে ওই ভ্যাম্পায়ারটাকে দেখেই চিনতে পেরেছিল, তাই মার্ফি তাকে সেখান থেকে তাড়ানোর চেষ্টা করে, কিন্তু ভ্যাম্পায়ারটা উল্টে মার্ফির উপরই হামলা করে বসে। তবে মার্ফিও দম্বার পাত্র নয়। সে ভালোভাবেই জানে ভ্যাম্পায়ারদের সাথে কিভাবে লড়তে হয়। সে তার হাতে থাকা লাঠিটা দিয়ে মেরে ভ্যাম্পায়ারটাকে মাটিতে ফেলে দেয়। এরপর ভ্যাম্পায়ারটা বারের অন্য লোকজনদের উপর হামলা করে পুরো বারেই রীতিমতো হট্টগোল শুরু হয়ে যায়। এইসব কাণ্ড কারখানা দেখে ফাদার ডুয়াইনও সেখানে এসে পড়েন। ভ্যাম্পায়ারটা ফাদারের উপরও আক্রমণ করে, কিন্তু ফাদার আগে থেকে রেডি ছিলেন। ফাদার তার শরীর থেকে একটা ধারালো তলোয়ার বের করে ভ্যাম্পায়ারটার গায়ে ঢুকিয়ে দেন। যদিও এতে ভ্যাম্পায়ারটা মরে না, কিন্তু প্রচন্ড ব্যথা পায়। ফাদার তখন ওকে জিজ্ঞেস করেন, বল তোকে এখানে কে পাঠিয়েছে? কিন্তু ভ্যাম্পায়ারটা কিছুতেই মুখ খুলতে চায় না। তখন ফাদার ওর দুটো দাঁত, যেগুলো দিয়ে ও মানুষের রক্ত চষে, সেগুলো ভেঙে দেন। ঠিক সেই সময় দুজন আমেরিকান কর্নেল সেখানে এসে হাজির হন। জানা যায় ওরাই ওই ভ্যাম্পায়ারটাকে মার্ফির বারে পাঠিয়েছিল, কারণ ভ্যাম্পায়ারদের এমন একটা জিনিসের প্রয়োজন ছিল যেটা মার্ফির কাছে থাকতে পারে বলে ওদের সন্দেহ। আর ওরা জানতো এই গন্ডগোল দেখে ফাদার ডুয়াইন নিশ্চয়ই মার্ফিকে সাহায্য করতে এগিয়ে আসবেন। আসলে ফাদারের সাথে দেখা করাটাই ছিল ওদের মূল উদ্দেশ্য। কর্নেলরা ফাদার ডুয়াইনকে জানায় যে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের কোটা নামের একটা দ্বীপে আমেরিকান মেরিন ইউনিটের সৈন্যরা একে একে খুন হচ্ছে। কেউ বা কারা যেন তাদের মেরে ফেলছে। তারা চায় ফাদার ডুয়াইন যেন সেখানে যান এবং পুরো ব্যাপারটা তদন্ত করে দেখেন। যদিও ফাদার এই ধরনের মিশনে খুব একটা আগ্রহী ছিলেন না, কিন্তু কর্নেলরা যখন তাকে কিছু ছবি দেখায় তখন তিনি চমকে ওঠেন। ছবিগুলো আর কারো নয়, ফাদার ডুয়াইনের নিজের বাবার। আর ওই দ্বীপটা সেই একই জায়গা যেখানে ফাদারের বাবা একটা মিশনে গিয়ে নিখোঁজ হয়েছিলেন। এই কারণে ফাদার ডুয়াইনও আবার ওই দ্বীপে যেতে রাজি হয়ে যান। তিনি দেখতে চান ঠিক কি কারণে আর কিভাবে তার বাবা সেখান থেকে উধাও হয়ে গিয়েছিলেন। কর্নেলরা তখন বলেন, আপনার সাথে যাওয়ার জন্য আমাদের একটা বিশেষ দল আছে যারা আপনাকে নিরাপদে সেখানে নিয়ে যাবে, আর মিশন শেষ হওয়ার সাথে সাথেই আপনাকে নিরাপদে ফিরিয়েও আনবে। এরপর ফাদার ডুয়াইন মিশনটা নিয়ে তার বন্ধু মার্ফির সাথে কথা বলতে বসেন। মার্ফি সব শুনে বলে, আমার কিন্তু ওই লোকগুলোকে মোটেও বিশ্বাস হচ্ছে না। মনে হচ্ছে এটা একটা আত্মঘাতী মিশন, না হলে ওরা তোমাকেই বা কেন বেছে নেবে? কিন্তু ফাদার ডুয়াইন মিশনে যাবে বলে ফাইনাল করেছেন, কারণ তিনি তার বাবার নিখোঁজ হওয়ার কারণ জানতে চান। এরপর ফাদারের চোখ যায় একটা বাক্সে রাখা অস্ত্রের দিকে। এই অস্ত্রগুলো বিশেষভাবে শুধু ফাদারের জন্যই তৈরি হয়েছিল। পুরোটাই ছিল রূপোর তৈরি, এমনকি এর বুলেটগুলোও ছিল রূপোর। সিন বদলায় আর আমরা একটা কার্গো প্লেন দেখতে পাই। প্লেনের ভেতরে ফাদার ডুয়াইন আর কর্নেলের লোকেরা মিলে মিশনের ব্যাপারে নিজেদের মধ্যে আলোচনা করছিল। কর্নেলের লোকেরা ফাদারকে জানায় যে আমেরিকান সৈন্যদের তাদের নিজেদের ইউনিটের কেউ মারছে না। গুজব শোনা যাচ্ছে এটা কোনো ভয়ঙ্কর জন্তুর কাজ, কিন্তু ওখানে আমাদের কাজ হলো যেভাবেই হোক এই হত্যাকাণ্ড বন্ধ করা। ফাদার তখন বলেন, আমার তো মনে হচ্ছে আমাদের মূল মিশন হওয়া উচিত ওখান থেকে জীবিত ফিরে আসা। এরপর আমাদের দক্ষিণ প্রশান্ত মহাসাগরের সেই কোটা গ্রামটা দেখানো হয়। এটাই সেই গ্রাম যেখান থেকে আমেরিকান সৈন্যরা রহস্যজনকভাবে উধাও
উধাও হয়ে যাচ্ছে। গ্রামে এমিলিয়া নামের একটা মেয়েকে আমরা দেখতে পাই। সেই গ্রামে তখন কোনো একটা বিশেষ পূজা বা আচার অনুষ্ঠান চলছিল, যেটা দেখে এমিলিয়া মোটেও খুশি ছিল না। তাই সে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু গ্রামবাসীরা ওকে ধরে ফেলে আর পুরোহিতের হাতে তুলে দেয়। পুরোহিত কিছু মন্ত্র পড়ে ওর উপর জাদুবিদ্যা প্রয়োগ করতে শুরু করে। আর ঠিক তখনই আমরা দেখতে পাই সেখানে একটা ওয়্যারওলফ হাজির। এর থেকে ওই মেয়েটার শরীরে অদ্ভুত সব পরিবর্তন আসতে শুরু করে। অন্যদিকে ফাদার আর তার দল প্যারাসুটের সাহায্যে সেই গ্রামের কাছাকাছি একটা জায়গায় নামে। কিছু দূর সামনে এগোতেই তারা একটা বিশাল ক্যাম্প দেখতে পায়। ক্যাম্পটা আসলে জাপানি সৈন্যদের। ওদের মনে হয় হয়তো জাপানি সৈন্যরাই এখান থেকে হামলা করে আমেরিকান সৈন্যদের মারছে। তাই তারা ক্যাম্পে ঢুকে জাপানি সৈন্যদের উপর হঠাৎ করে আক্রমণ করে বসে আর দেখতে দেখতে সেখানে থাকা সবাইকে মেরে ফেলে। তারপর ফাদার ক্যাম্পের ভেতরে গিয়ে সবকিছু চেক করতে শুরু করে এবং তাদের বিরুদ্ধে প্রমাণ করতে থাকে। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও সেখানে তেমন গুরুত্বপূর্ণ কিছুই ছিল না যেটা থেকে তাদেরকে সন্দেহ করা যায়। এবার সবাই সেই রাতটা ক্যাম্পেই কাটায়। পরের দিন সকালে হাঁটতে হাঁটতে তারা সেই গ্রামে পৌঁছায়, কিন্তু গ্রামের কেউ তাদের সাথে কোনো কথাই বলছিল না। আসলে গ্রামের কেউই ইংরেজি জানতো না, আবার অন্যদিকে ফাদার আর তার সাথীরাও এই গ্রামের ভাষা জানে না। ঠিক তখনই এমিলিয়া সেই আমেরিকান সৈন্যদের কাছে আসে এবং বলে, আমি তোমাদের সাহায্য করতে পারি। আমি তোমাদের এক সৈন্যর কাছ থেকে তোমাদের ভাষা শিখেছি। তোমাদের লোকেরা আমাদের জীবনটাকে নরক করে তুলেছে। ওরা আমাদের উপর অনেক অত্যাচার করেছে। এরপর এমিলিয়া আরো বলে, তোমরা এখানে কেন এসেছো? এখানে এসে তোমাদের কোনো লাভ নেই, আর তোমাদের দলের কোনো সৈনিকরা এখানে আর কেউ বেঁচে নেই। সবকিছু শেষ হয়ে গেছে। কিন্তু ফাদার তখন এমিলিয়াকে বলে, তুমি কি আমাদেরকে ক্যাম্প পর্যন্ত নিয়ে যেতে পারবে? এমিলিয়া তখন তাদেরকে বলে, সেখানে যাওয়ার রাস্তা অনেক ভয়ানক, কিন্তু তারপরেও সে তাদেরকে ক্যাম্পে নিয়ে আসতে রাজি হয়, যেখানে আমেরিকান সৈন্যরা থাকতো। কিছু দূর হাঁটার পর সেখানে গিয়ে তারা দেখে গেটের কাছে থাকা সৈন্যরা মরে পড়ে আছে। কিন্তু অবাক করা বিষয় হলো, তাদের কারো শরীরেই গুলির কোনো চিহ্ন ছিল না। উল্টো তাদের শরীরগুলো ছিল ছিন্ন ভিন্ন। দেখে মনে হচ্ছে কোনো হিংস্র প্রাণী যেন তাদের আশ্রয়ে কামড়ে খেয়েছে। শুধু এখানেই শেষ না, যখন তারা ক্যাম্পের ভেতরে ঢোকে সেখানেও চারিদিকে শুধু রক্ত আর রক্ত। তারা বুঝতে পারছিল না এটা কিভাবে সম্ভব। এতগুলো সৈন্যকে একটা জঙ্গলি প্রাণী কিভাবে মেরে ফেলতে পারে। আর ভেতরে তারা সেখানে কিছু কাঠের ক্রেট দেখতে পায়। যখন তারা সেগুলো খোলে তখন দেখে ভেতরে ভর্তি সোনার মোহর। এদিকে লন্ডনে সেই যে ভ্যাম্পায়ারটাকে মার্ফির বাড়ি পাঠানো হয়েছিল, সে তখন মার্ফির ঘরে কিছু একটা খুঁজছিল। সে জিনিসটা প্রায় পেয়েই গেছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে মার্ফি এসে তার বুকে কাঠের ছুরি বসিয়ে দেয়। যদিও এতে ভ্যাম্পায়ারটা মরে না, কারণ আগেই বলেছি ওরা সহজে মরে না, কিন্তু প্রচন্ড ব্যথা পায়। মার্ফি তখন ওর মাথায় বন্দুক ঠেকিয়ে জিজ্ঞেস করে বলে, বল তুই এই মিশন সম্পর্কে কি জানিস? ভ্যাম্পায়ারটা তখন মার্ফিকে সবকিছু খুলে বলে। সে জানায় যে মিশনে তোমার বন্ধু ফাদার ডোয়াইনকে পাঠানো হয়েছে। সেটা আসলে একটা সুইসাইড মিশন। কর্নেল তার সৈন্যদের বাঁচানোর জন্য এই টিমকে সেখানে পাঠায়নি। আসলে ওই ক্যাম্পে কিছু সোনা আছে, আর সেগুলোকে উদ্ধার করতেই তাদেরকে ওখানে পাঠানো হয়েছে। আর ফাদার ডোয়াইনকে এই মিশনে পাঠানোর একমাত্র কারণ শুধুমাত্র তিনি এক ব্যক্তি যিনি শয়তান আর দানবের সাথে লড়াই করে হারাতে পারবেন। বন্ধুর ব্যাপারে এই ভয়ঙ্কর কথা শুনে মার্ফি তো রীতিমতো ঘাবড়ে যায় আর চিন্তায় পড়ে যায়। ভ্যাম্পায়ারটা তখন আরো বলে, তুমি তো জানো আমি খুব দ্রুত দৌড়াতে পারি। তুমি চাইলে আমি তোমাকে চোখের পলকে গিয়ে সব সোনা লুট করে তোমার জন্য এনে দিতে পারি, কিন্তু তার বিনিময়ে তোমাকে শুধু আমাকে সেই ঔষধটা দিতে হবে যেটা আমি খুঁজছি। ওটা পেলে আমার ভাঙা দাঁতগুলো আবার ঠিক হয়ে যাবে। আমি না খেতে পেয়ে ক্ষুধায় মরে যাচ্ছি। এই কথা শোনার পর মার্ফি বন্দুকের মুখে ভ্যাম্পায়ারটাকে ধরে নিয়ে যায় আর তাকে বলে, তুমি না অনেক জোরে দৌড়াতে পারো, এবার দৌড়ে এখান থেকে পালাও বলেই তার পায়ে গুলি করে দেয়। তারপর ওকে জোর করে রোদের মধ্যে হাঁটতে বাধ্য করে। আমরা তো সবাই জানি ভ্যাম্পায়াররা রোদে বেশিক্ষণ থাকলে মারা যায়। কিছুক্ষণ পরে ভ্যাম্পায়ারটা রোদে পুড়ে ছাই হয়ে যায়। অন্যদিকে সেই কোটা গ্রামে ফাদার ডোয়াইন তার বাবার কিছু ছবি খুঁজে পান। তখন এমিলিয়া সেখানে এসে চিৎকার করে ফাদারকে বলতে থাকে, তোমরা তোমাদের এই অভিশপ্ত সোনা নিয়ে এখান থেকে দ্রুত চলে যাও। এই সোনাটাই যত নষ্টের গোড়া। যখন থেকে এই সোনা এখানে এসেছে তখন থেকে আমাদের জীবন নরকে পরিণত হয়েছে। সে ফাদারকে আরো বলে, এখানকার মানুষ তোমাদের একদম পছন্দ করে না। ফাদার তখন ওকে জিজ্ঞেস করেন, তুমি কোন লোকের কথা বলছো? আর ঠিক সেই মুহূর্তে পেছন থেকে এসে একটা ওয়্যারওলফ
ফাদারের উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু ফাদার ডোয়াইনের কাছে ছিল একটা বিশেষ অস্ত্র, রূপোর তৈরি বন্দুক, আর সেটা থেকে রূপোর বুলেট বেরোতো। ওয়্যারউলফ রূপোর বুলেটকে ভয় পায়, তাই সেটা দেখে ওয়্যারউলফটা সাথে সাথেই সেখান থেকে পালিয়ে যায়। এরপর দলের একজন সৈন্য রেডিওর মাধ্যমে কর্নেলের সাথে যোগাযোগ করে। সে কর্নেলকে জিজ্ঞেস করে, সোনা তো খুঁজে পাওয়া গেছে, এখন আমাদের কি করা উচিত? কর্নেল ওপাশ থেকে উত্তর দেন, সোনার ক্রেস্টগুলো গাড়িতে তুলে এখানে চলে এসো। তখন সেই সোলজার জিজ্ঞেস করে, ফাদারকে কি করব? কর্নেল তখন বলেন, ফাদার ডোয়াইনকে ওখানেই ফেলে রেখে এসো। তার মানে কর্নেল আসলে ফাদার ডোয়াইনকে ধোকা দিচ্ছিল, যাতে করে এই সোনার ব্যাপারে বাইরের কেউ জানতে না পারে। অন্যদিকে মার্ফিও কিন্তু ওদের সব কথাবার্তা রেডিওতে শুনে ফেলে। সে বুঝতে পারে যে কর্নেল ফাদার ডোয়াইনকে মারার জন্যই ওখানেই ফেলে আসতে চাইছে। এদিকে ক্যাম্পের ভেতরে তখন কর্নেলের সৈন্যরা এদিক ওদিক ছড়িয়ে পড়েছিল, কারণ তারা চারপাশ থেকে অদ্ভুত কিছু শব্দ শুনতে পাচ্ছিল। তাই শব্দ কোথা থেকে আসছে সেটা খুঁজে বের করার জন্যই তারা দিকে ছড়িয়ে পড়ে। তারা যখন পা টিপে টিপে চারপাশ চেক করছিল, ঠিক তখনই অনেকগুলো ওয়্যারউলফ সেখানে এসে হাজির হয়। তারা একে একে ওই সৈন্যদের উপর ঝাঁপিয়ে পড়ে আর খুব ভয়ানকভাবে তাদের মেরে ফেলতে শুরু করে। কারো মাথা ভেঙে দেয় তো কারো হাত উপড়ে ফেলে। দেখতে দেখতেই সবাইকে শেষ করে দেয়। ফাদার ডোয়াইন সেখানে এসে ওয়্যারউলফগুলোর দিকে রূপোর বুলেট ছুটতে শুরু করেন। একটা ওয়্যারউলফ তাতে মারাও যায়। আর এবার অ্যামেলিয়া তার নিজের লোককে এভাবে মরতে দেখে আর স্থির থাকতে পারে না। সে নিজেই এবার একটা ভয়ঙ্কর ওয়্যারউলফে পরিণত হয়। আসলে গ্রামের সেই তান্ত্রিক জাদুবিদ্যার মাধ্যমে অ্যামেলিয়াকেও ওয়্যারউলফে রূপান্তরিত করেছিল। ওয়্যারউলফে পরিণত হয়েই অ্যামেলিয়া সেই সৈন্যটাকে মেরে ফেলে, যে কিনা সোনা নিয়ে কর্নেলের কাছে ফিরে যাওয়ার কথা ভাবছিল। এইসব দেখে ফাদার ডোয়াইন খুব কষ্টে তার বাকি সৈন্যদের সাথে একটা জিপে করে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু জঙ্গলের ভেতর কিছু দূর যাওয়ার পরেই তাদের গাড়িটা খারাপ হয়ে যায়। বাধ্য হয়ে তারা গাড়ি থেকে নেমে দৌড়ে জঙ্গল দিয়ে পালাতে শুরু করে। অ্যামেলিয়াও ওয়্যারউলফ রূপে তার বন্ধুদের সাথে নিয়ে ফাদারদের তাড়া করতে থাকে, কিন্তু কিছুক্ষণ পর যখন সে তাদের আর খুঁজে পায় না, তখন সে গ্রামে ফিরে যায়। ফাদার ডোয়াইন তার লোকেদের নিয়ে জঙ্গলের ভেতরে থাকা একটা কেবিনে আশ্রয় নেয়, আর সেখানেই বাকিদের সাথে কথা বলতে বলতে ফাদার ভাবছিল এই গ্রামের লোকেরাই তার বাবাকে খুন করেছে। তাই ফাদার প্রতিজ্ঞা করেন তিনি অ্যামেলিয়া আর বাকি ওয়্যারউলফদের সবাইকে না মেরে এখান থেকে যাবেন না। এদিকে গ্রামের সবাইও তখন চাচ্ছিল ফাদার সহ আমেরিকান সব সৈন্যদেরকে মেরে ফেলতে, কারণ তারা চায় না তাদের গ্রামে আর কেউ আসুক। সকাল হলেই ফাদার তার বন্ধুদের সাথে একটা ছোট গুদামের মতো জায়গায় আশ্রয় নেয়, কারণ তার মনে হচ্ছিল যে ওয়্যারউলফগুলো তাদের খুঁজতে খুঁজতে অবশ্যই সেখানে আসবে। তাই তারা আগে থেকে সেখানে পজিশন নিয়ে রেডি ছিল। কিছুক্ষণ পর দেখা যায় তার বিশ্বাস সত্যি প্রমাণিত হয়, আর বেশ কিছু ওয়্যারউলফরা সেখানে আসে, কিন্তু আগের বারের মতো তারা সরাসরি আক্রমণ না করে বরং তাদের থেকে লুকিয়ে পড়ছিল। ফাদারের সাথে থাকা দুজন সৈন্য বুঝতে পারছিল না আসলে ওয়্যারউলফরা লুকাচ্ছে কেন, কিন্তু আসলে এবার ওয়্যারউলফরা একটা প্ল্যান করে এসেছিল। সৈন্যরা বুঝতে পারেনি যে ঠিক তাদের পেছনে আরো একটা ওয়্যারউলফ ছিল। সেই ওয়্যারউলফটা এসে তাদের দুজনকেই মেরে ফেলে। এরপর ফাদার ডোয়াইন এসে বাকি ওয়্যারউলফগুলোকে তার রূপের বুলেট দিয়ে গুলি করতে শুরু করেন। ফাদারের গুলিতে অ্যামেলিয়ার সাথীরা মারা যেতে শুরু করে, আর এটা দেখে তখন অ্যামেলিয়াও ফাদারকে মারার জন্য এগিয়ে আসে, কিন্তু ঠিক তখনই ফাদারের এক সঙ্গী এসে অ্যামেলিয়াকে গুলি করে। গুলি লাগার কারণে অ্যামেলিয়া তখন তার আসল রূপে চলে আসে, আর সে ফাদারকে বলে এসব কিছু বন্ধ করো আর এখান থেকে চলে যাও, আমরা কোনো লড়াই চাই না। কিন্তু ফাদার সেখান থেকে যাওয়ার আগে জানতে চাই তোমরা এসব কিছু কেন করেছিলে, এতগুলো মানুষকে এমন নির্মম ভাবে মারার কি দরকার ছিল? তখন অ্যামেলিয়া সবকিছু খুলে বলতে শুরু করে। সে বলে তোমাদের সৈন্যরা আমাদের জীবন ধ্বংস করে দিয়েছে, এই সোনা আমাদের জন্য অভিশাপ বয়ে এনেছে। এই অভিশাপের কারণেই আমরা ওয়্যারউলফে পরিণত হয়েছি, যা আমাদের জন্য একদিক থেকে উপকারীও হয়েছে। আমরা হিংস্র নেকড়ে হয়ে আমেরিকান সৈন্যদের ভয় দেখিয়েছি, যারা আমাদের উপর অত্যাচার করত। ফাদার তাকে জিজ্ঞেস করেন তোমরা আমার বাবার সাথে কি করেছিলে? অ্যামেলিয়া তখন বলে তোমার বাবা একজন ভালো মানুষ ছিলেন, কিন্তু তার একটা ভয়ঙ্কর অসুখ হয়েছিল, তার চিকিৎসার খুবই প্রয়োজন ছিল। এ কারণেই আমরা তার সম্মতিতেই তাকে আমাদের মতো ওয়্যারউলফে রূপান্তরিত করার কথা ভেবেছিলাম, যাতে সে সুস্থ হয়ে যায়, কিন্তু সেই রোগটা তাকে বেশি দিন বাঁচতে দেয়নি। আমরা অনেক চেষ্টা করেছিলাম,
অ্যামেলিয়ার মুখ থেকে সবকিছু শোনার পর ফাদার ডোয়াইন সব শোনা নিয়ে তার সেই বেঁচে থাকা সঙ্গীর সাথে সেখান থেকে ফিরে আসেন। যখন তিনি কর্নেলের কাছে ফিরে আসেন তখন দেখেন যে মার্ফি আগে থেকেই কর্নেলকে বন্দি করে রেখেছে। ডোয়াইনকে দেখে মার্ফি তখন বলে, এই লোকগুলো তোমাকে ওখানে পাঠিয়েছিল মেরে ফেলার জন্য। ফাদার ডোয়াইন সবকিছু শুনে অনেক রেগে যান, কিন্তু তিনি কিছুই করেন না। তিনি যে সোনা উদ্ধার করে এনেছিলেন তার একটা পয়সাও ওই লোভী কর্নেলদের হাতে তুলে দেন না। তাদের খালি হাতেই সেখান থেকে ফিরে যেতে হয়। আর যাওয়ার আগে ফাদার এটাও বুঝিয়ে দেন যে তারা যেন আর কোনোদিন এদিকে মুখ না দেখায়। আর এই দৃশ্যের সাথে সাথে গল্পটা এখানেই শেষ হয়। বন্ধুরা, যদি এই গল্পটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক ও শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।